প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। পূর্ণকথার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহন আকন। আমরা আজকে এসেছি বেজোড়া এলাকায়। এখানে একটি গণকবর দেখতে পাচ্ছেন আপনারা। এই গণকবরে শায়িত আছেন আমাদের সিনিয়র সাংবাদিক, দৈনিক করতোয়ার সিনিয়র ফটো জার্নালিস্ট, বগুড়া ফটো জার্নালিস্টের সাবেক সভাপতি জনাব আসাদুদ্দৌলা ডিউক ভাই। তার বাবার লাশ এখানে শায়িত করা হয়েছে। ১৯৭১ সালের ২৭ কিংবা ২৮শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী তার বাবাকে বাড়ি থেকে উঠিয়ে হত্যা করে এখানে তার লাশ দাফন করা হয়েছে। এখানে উনি সহ অনেক ৪১ জনের অ্যাকচুয়ালি ৪১ জনের লাশ মনে হয় এখানে দাফন করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের ডিউক ভাইয়ের বাবা এখানে শায়িত আছেন। আমরা জানতাম না, খুব কম সাংবাদিকই জানি। আমি অনেক পরে জেনেছি, আমি রিসেন্টলি জেনেছি। তো বিষয়গুলা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। ডিউক ভাই, আপনার বাবার নামটাকে বলবেন। আনসার আলী। কি করতেন উনি? উনি পোস্টমাস্টার ছিলেন। সর্বশেষ শিবগঞ্জ পোস্টমাস্টার, শিবগঞ্জ পোস্ট অফিসে পোস্টমাস্টার ছিলেন। মানে স্বাধীনতা যুদ্ধের সময়? আ বিফোর লিবারেশন। ১৯৭১ সালে কই ছিলেন উনি? ৭১ সালেই ৭১ সালের আগে থেকেই শিবগঞ্জে পোস্টিং। আচ্ছা, আচ্ছা। শিবগঞ্জ পোস্ট অফিসে। আচ্ছা, আপনার আব্বা কিভাবে হত্যাকাণ্ডের শিকার হন? পাকিস্তানি বাহিনী কিভাবে তাকে হত্যা করে? যদি একটু সংক্ষেপে বলতেন একটু। সংক্ষেপে বলতে কি আমার যতদূর মনে আছে সেটা হলো আমাদের বাড়িটা হলো বিহারি কলোনির পাশে। ফায়ার ব্রিগেডের দক্ষিণ পাশে লাগানো। তো ওইখানে আমি তখন ছোট, আব্বার ছিল একটা বন্দুক ছিল। তো ওই বন্দুক নিয়ে আব্বা বের হতো। আর তখন আমরা ছোট, একটু মনে আছে। আব্বা বলতো একটা কথা যে, "কুকুরের মতো বেঁচে থেকে লাভ নাই। আমাদের এই দেশ হয় স্বাধীন হবে, না আমরা মারা যাবো।" এইটুকু কথা বলতো। এবং উনার সাথে আমার চাচারা, বাবারা ৫ ভাই এবং আরো চাচাতো ভাইয়েরা আছে। বিরাট একটা ছিল সেই সময়। তারা সকলেই মানে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আপনার বাবা তখন বন্দুক নিয়ে বের হতো, ঘুরতো। আর দমকল অফিসের জাস্ট গেটের কাছে একটা ছিল বড় বটগাছ ছিল। তো একদিন সকালবেলা আ আমার তারিখ মাস মনে নেই। তবে কাল রাত্রির বা ২৬শে মার্চের আগে এটা কনফার্ম। তো সবাই কুড়াল নিয়ে বের হচ্ছে সকালবেলা। ১৯৭১ সালে? ৭১ সালে, হ্যাঁ, ৭১ সালে আমার চাচারা, বাবা তো ঘাড়ে বন্দুক নিছে আর চাচারা কুড়াল নিছে। কুড়াল, দাও, একেকজনের হাতে কুড়াল-টুড়াল নিয়ে বের হচ্ছে। আমি আর মনে ছোট তো তখন, আমি কিরে কোথায় যায়? কুড়াল-টুড়াল নিয়ে যাচ্ছে কি? তখন আমি খুব আগ্রহ সহকারে দেখতে গেলাম। দৌড়ে হাঁটতে যেয়ে দেখি জাস্ট ভাই পেলাম মাদার জেনে দমকল অফিসের গেট। দমকল অফিসের গেটের থেকে জাস্ট বাম ধারে একটা বিরাট বটগাছ ছিল। ওই বটগাছ দেখি সবাই মিলে কাটতেছে। তো আমি আমার ছোট চাচাকে জিজ্ঞেস করলাম, "চাচা, এরকম ব্যাপার, এই বটগাছটা কাটতেছে কেন?" তো বলছে, "এই গাছটা কাটে আমি রাস্তার উপর ফেলাবো।" আমি, "তাহলে ফেলায় কি হবে?" "তাহলে যানবাহন বন্ধ হবে, খান সেনারা আসতে পারবে না।" খান সেনারা রংপুর ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছে যাতে বগুড়াতে আসতে না পারে, একে প্রতিবন্ধকতা সৃষ্টি করার তাহলে জন্য। ওটা ২৫ তারিখের আগে হবে এটা? ২৫ তারিখ আগে ইয়েস, ডেফিনিটলি। জি। তো তখন করলো কি, আমি তখন ভয়ে দমকলে চলে গেলাম। বাবারা সব চিল্লাচ্ছে, "এ ডান দিক, ধর, টান, পূর্ব দিকে টান।" দড়ি বাঁধে পূর্ব দিকে গড় করে রাস্তার উপর পড়ে গেল। রাস্তাটা ব্লক হলো। তখন ছোটবেলায় বড় ছোট গাছ থেকে বিরাট মনে হইছে। গাছটাও ছিল বড়। ওইখানে ওই অবস্থা থেকে ওটা অবশ্যই এইখানে এই অবস্থা হয়ে গেল। তার পরের দিনে একদিন দেখি হঠাৎ করে আপনার এই সাইরেন বাজে উঠলো দমকলে। সাইরেন বাজে উঠলো। সবাই বলে, "এই ব্ল্যাক আউট।" আমি তো ব্ল্যাক আউট বুঝিনি। মানে ব্ল্যাক আউট অর্থ ওরা লাইট নিভে দাও। যেকোনো সময় বোম্বিং হতে পারে। আর্মি আসতে পারে, বিমান বাহিনী আসে। তো আমরা লাইট নিভে দিছি। তো ঐদিন দেখি যে কিছু সময়ের জন্য সারা দেশ অন্ধকার হয়ে গেছে, সাইরেন বাজছে এবং সবাই ভয়ে আছে, আতঙ্কে আছে। তো আমার যতদূর মনে হয় ওটাই ছিল ২৫ রাত, ২৫ কাল রাত। তখন আমাদেরকে আব্বা করলো কি, পরের দিন ২৫ তারিখ রাতে ওই ঘটনা ঘটলো। ২৬ তারিখ ফজরের আগে আমাদেরকে এখান থেকে সবাইকে নিয়ে মালগ্রামে নিয়ে গেল, নানি বাড়ি নিয়ে গেল। মালগ্রামে নানি বাড়ি আমাদের আবার আসলো। আবার কখন থেকে পরের দিন সকালবেলা আমাদেরকে নিয়ে, অর্থাৎ সম্ভবত ২৫ তারিখ, ২৬ তারিখ সকালে গেলাম। ২৭ তারিখ ফজরের সময়, রাত ২টা কি ৩টা, ২৭ তারিখ ফজরের সময় আমাদেরকে নিয়ে আ মা পায়ে হেঁটে আমাদেরকে শিবগঞ্জ নিয়ে চলে গেল। কার বাড়ি? শিবগঞ্জ কার বাড়ি? শিবগঞ্জ আব্বার পোস্টিং ছিল। ওখানে আমাদের এক মাজেদ নামে, ওনার নামটা আমি খুব আম আ শ্রদ্ধার সাথে স্মরণ করি। কারণ উনারা যেভাবে আমাদেরকে হেল্প করছে, উনি আমাদের আব্বার পোস্ট অফিসে পিয়ন ছিল। মাজেদ নাম, এখনো মনে আছে। সেই মাজেদ কাকার বাড়িতে আমরা যাই উঠলাম। সারা রাত আমরা হাঁটছি। পায়ে হেঁটে পরের দিন পা-টা ফুলে গেছে আমাদের, মনে আছে। ওইখানে মাজেদ কাকার বাড়ি যেয়ে উঠলাম এবং ওখানে আমাদের মানে যুদ্ধের সময়টা খুব কষ্ট লাগেনি। কিসের জন্য? অনেকের কাছে কষ্ট শুনছি। আমার চাচাদের কাছে, চাচীদের কাছে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, অনেকের কাছে শুনছি।
তারা খুব কষ্টে ছিল। কিন্তু আমাদের কষ্ট মনে হয়নি। ওইখানে ছিল কি তখনকার ছিল হলো দারোগা বাবু আর পোস্টমাস্টার, মাস্টার সাহেব। পোস্টমাস্টার, মাস্টার সাহেব এরকম সম্মানিত ব্যক্তি ছিল। তখন পোস্টমাস্টার ছিল। অন্যান্য সার্ভিস কিন্তু অতটা মূল্যবান হয়নি তখন। মানে বাজারের মধ্যে গেলে কত যথেষ্ট সম্মান। যে পোস্টমাস্টার সাহেবের পরিবার আসছে। প্রতিদিন একটা, একটা বাড়িতে আজকে রাতে এই দাওয়াত, ওখানে দাওয়াত, এরকম দাওয়াত, দাওয়াত করে আমাদের সময়টা পার হয়েছে। আমরা বুঝতে পারিনি। তো ওই এলাকার সেটা হলো শিবগঞ্জ হাটপাড়া। শিবগঞ্জ ওখান হাটপাড়া। থেকে আব্বা কবে আসলেন বগুড়া? আচ্ছা ওইখানে আমাদেরকে পৌঁছে দিয়ে ওই দিনই আমাদের যাতে হাঁটতে আমাদের সকাল ১০টা কি ১১টা বাজছিল। ১১টার সময় আমাদের বুঝতে দিয়ে ওই মাজেদ কাকার সাথে পরিচয় দিয়ে মাজেদ কাকার উপর হাত ধরে তাকে রিকোয়েস্ট করে বলল যে আমাকে যেতে হবে, বাসায় যেতে হবে। তো আবার ঠিক আছে তো বাসা তো আসবোই আমরা এরকম। তা আব্বা আর চাচা ওই যে শাহাদত কাকা আর আব্বা ২ জনে চলে আসে আর ব্যাক করে না। তখন তো এত যোগাযোগ ছিল না। তখন হলো কি আমরা জানতে পারিনি কি ঘটনা ঘটছে। অনেক পরে সম্ভবত মাস দেড়েক, ১ মাস কি ১.৫ মাস পরে একটা খবর আসলো যে আ ওইখানে তোমাদের এই আরো কয়েকজন নিয়ে পুলিশ লাইনের পিছনে যেটা যে মন্দির আছে এখন একটা মন্দির সালাম মোটরস আর ওই যে চানমারি যেটা গুলি মানে প্র্যাকটিস করে ওই জায়গার মধ্যে তোমাদেরকে চাচাদেরকে বাড়িতে আসছিল। বাড়ি থেকে খান সেনারা ধরে ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে যেয়ে ওখানে ফায়ার করছে। তারপর ওখানে আরো কয়েকজনকে মারছে এবং এলাকার আরো কয়েকজন মারা গেছে। সবকটা লাশকে একত্রিত করে এখানে নিয়ে আসছে। এটা আমরা পরে জানতে পারলাম। মানে ওটা জানতে পারার কয়েকদিন পরে যে ইয়ে করে ওইটা ওখানে মানে পুঁতে রাখছে। এইটাই আমি জানতে পারছি। তো এখন কথা হচ্ছে আ যে আ তারপর ওখানে ছিলাম। আম্মা যে এসে বুঝতে পারছে আম্মা আমাদেরকে খবরটা দেয়নি। আম্মা খালি নীরবে কাঁদছে খালি। ওই শিবগঞ্জে বসে থেকে। তাহলে কবে ফিরলেন পরে বাসায়? আচ্ছা এইদিকে হলো কি দেশটা একটু পিছ হলো যখন স্বাধীন হলো না। সম্ভবত নানা ভাই তখন করলো কি খবর পাঠালো যে করেই হোক তুমি ওই আ মা বন্দুকটা ওখানে রাখে আসো। বন্দুকও নিয়ে গেছিল আব্বা। যে বন্দুকের কথা বললাম। বন্দুক এবং কার্টিজ। কার্টিজটা একটা পলিথিনের মধ্যে মুড়ে সিলভার হাঁড়ির মধ্যে মাটির মধ্যে পুঁতে রাখে। আর বন্দুকটা মাজেদ কাকার একটা জায়গা মতো চাইলো কোথায় রাখলো। সুন্দর করে কাপড় দিয়ে বন্দুকটা রাখে। বন্দুকটা আর আনার সাথে, সাথে তো খান সেনাদের প্রতিটা পয়েন্টে খান সেনারা ডিউটি আছে। তো একটা মানে ওই বাসে চড়ে আমরা শিবগঞ্জ থেকে মালগ্রাম আসি। নানা ভাই বলল যে, "তোমাদের ওখানে থাকার দরকার নাই। তোমরা চলে আসো এখানে।" তো নানা ভাইয়ের চেষ্টায় আমরা মালগ্রামে চলে সেটা আসি। কোন মাসে সেটা আনুমানিক? ৭১ এর কোন মাসে এটা? আপনার আব্বার জুন মাসে জানতে পারলেন। হ্যাঁ, এটা মার্চ, এপ্রিল, এপ্রিল, মে মাসের শেষের দিকে অর্থাৎ জুন কি জুলাই মাসের দিকে। আপনার মালগ্রাম আসলেন আপনারা। জুলাই এসে মালগ্রাম আসলাম। আচ্ছা। এখন প্রশ্ন হলো যে হুম। সেই সময় যারা এরকম গণহত্যার শিকার হয়েছিলেন, যেসব মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, তাদেরকে স্বাধীনতার পরবর্তী তৎকালীন সরকার আপনার একটা করে সনদ এবং ২,০০০ করে টাকা দিয়েছিল। হ্যাঁ। আপনারা কি নিয়েছিলেন? না, এইটা হলো কি কেন নেন নাই? এটা একটা মানে মানে একটা ব্যাপার আছে। সেটা হলো কি আমার নানা ভাই খুব ছিল মানে একটু মনিদীপ পরিবারের ছিল। তো উনি বলতেছে যে এই লিস্টটা হলো কি লাশ বিক্রি করা টাকা। তোমার আমার জামাই দেশের জন্য শহীদ হয়েছে। টাকার জন্য শহীদ হয়নি। ওই টাকা নেওয়া মানে কি একটা বিনিময় হয়ে যাওয়া। লাশের একটা মূল্যায়ন করা, লাশের একটা দাম দেওয়া। তোমাদের কোনো দরকার নাই, টাকা আমার কম নাই, জমি জমা আমার কম নাই। উনি অনেক সম্পদশালী ছিলেন আরকি। মধ্য মালগ্রামের অনেক জায়গা ছিল তার। বাগান থেকে শুরু করে বাগান, বাঁশঝাড়। যার জন্য উনি ইয়ে করলো যে, "না এটা তুমি আর করো না। তোমার যা লাগে আমি দেব।" যার জন্য ওইখান থেকে আম্মা আর উদ্যোগ নেয়নি যে ওই শহীদের নামে লিস্ট করা বা ৳২,০০০ নেওয়া এবং ওই যে একটা করে বাড়ি তৈরি করে দেওয়া। এটা আম্মা কোনোদিন পরে আর গ্রহণ করেনি নানার রিকোয়েস্টে, আদেশে। আচ্ছা, টাকা না হয় না নিলেন। কিন্তু শহীদ তালিকায় বা মুক্তিযোদ্ধা তালিকায় আপনার আব্বার নাম থাকা বা আপনার চাচার নাম থাকা উচিত ছিল না, না কি ওই মনে ওই করেন? নাম থাকতে গেলেই ওই টাকাটা নিতে হবে। ওই টাকাটা নিলেই নাম লিস্ট হচ্ছে। যে দুটোই একসাথে। যে পরবর্তীতে আপনার বাবার মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় তালিকা হয়েছে। বা বা আপনার বিএনপির সময় হয়েছে, এরশাদের আমলে হয়েছে, আবার বিএনপির সময় হয়েছে, আবার গত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতাদের সময় হয়েছে তালিকায়। বিভিন্ন সময় নাম উঠানো হয়েছে। আপনারা কি চেষ্টা করেছেন যে আপনার আব্বার নাম মুক্তিযোদ্ধা না, হিসেবে চেষ্টাও করিনি। আম্মার নিষেধ ছিল এটা। যে আমাকে বলছিল আম্মা যে, "কোনো দরকার নেই। এটা লিস্ট করে তোমার কি হবে? তুমি তোমার আত্মশুদ্ধি থাকো।" এই কারণেই তারা আম্মা ইয়া না, একটা করেনি। স্বীকৃতি আছেন, শুধুমাত্র দেশের জন্য প্রাণের স্বীকৃতি আছেন, আরেকটা স্বীকৃতি আছেন একটা? না শুধুমাত্র একটা জায়গায় স্বীকৃতি আছে। ওই আব্বার পোস্ট অফিসের যে লিস্টটা আছে, পোস্ট অফিস লিস্টের মধ্যে কোন পোস্ট মাস্টার এবং পোস্ট অফিসের যে স্টাফরা
স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে তাদের লিস্টে আছে। ওইখানে একটা কাগজে লেখা আছে মিস্টার আনসার আলী কিল্ড বাই পাক 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 মিলিটারি, কিল্ড বাই পাক, এইটুকুই খালি ওখানে আছে, আর কোথাও নেই। আপনার ছেলে তার ভার্সিটিতে পড়ে, বড় ছেলে রুয়েটে পড়ে, আমি জি, যতটুকু জানি। জি। ও কি গল্পটা জানে না? ও কি বলে না যে আহা আব্বা দাদার যদি এরকম একটা তালিকা থাকতো না, 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 না। এটা আমি আমি খুব প্রাউড ফিল করি যে ও ও মানে ওর সম্বন্ধে কোথাও কোনো প্রায়োরিটি নেওয়ার সে কোনোদিনই ইয়া করে না। সে আরো না প্রায়োরিটির কথা নি বলছি না। নিস নি দাদা মুক্তিযোদ্ধা ছিলেন, একটা লিখিত ডকুমেন্ট থাকা কোনো জায়গায়। এটা থাকলে কি ভালো হতো? সে কি ফিল করে না এটা আমার দাদার নাম কোথাও নেই? নাই, এটা একটু হয়তো একটু ফিল করে, কিন্তু মনে, মনে সে প্রাউড ফিল করে যে আসলেই সে না, একটা একটা মনের জিনিস, একটা স্বীকৃতি। স্বীকৃতি জিনিসটা। একটা স্বীকৃতি জিনিস। যেমন আপনি মনে করেন যে সাংবাদিক দীর্ঘদিন করতেছেন। যদি আপনি প্রেস ক্লাব মেম্বার না হন, আপনি খারাপ লাগবে না আপনার? কারণ তা ওটা ঠিক। ডকুমেন্টেড একটা জিনিস। জি, জি, এটাই জি। বলছি যে মুক্তিযুদ্ধ ঠিক আছে, আপনার বাবার কথা অনেকে অনানুষ্ঠানিকভাবে জানে। যেমন আজকে যদি স্বীকৃতি থাকতো আমি জানতাম। আমি কেন জানলাম না? আমি এটাই ঠিক। প্রায় ৩০ বছর সাংবাদিক করি, আমি কেন জানলাম না? এই রিসেন্টলি জানলাম যে আপনার আব্বা এখানে শহীদ হয়েছে। আপনার গল্পে করে একদিন বলছিলেন আপনি। হুম, 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 হুম। তো এই যে যদি স্বীকৃতি থাকতো, যদি একটা সনদ থাকতো তাহলে জানতে পারতাম যে আপনার বাবা শহীদ হয়েছেন। এইটাই আমাদের মানে আমরা বঞ্চিত হলাম কেন? আমরা একই পেশায় আছি। তো ওইটাই। আপনি আমাদেরকে বঞ্চিত করা হলো যে আমরা জানতে পারলাম না। আপনার সহকর্মী, আমরা কি লিখতে পারতাম না? আমরা কত মুক্তিযোদ্ধা নিয়ে, কত মুক্তিযুদ্ধের সংগঠন লিখেছি। আপনার বাবাকে নিয়ে, আপনার পরিবারকে আমরাও লিখতে পারতাম। আমার মনে করি আমরা বঞ্চিত হয়েছি। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি যে আমার মনে করতাম যে এটা হয়তো বলতে যাওয়া মানেই কোনো একটা কিছু সে প্রায়োরিটি নিতে চাচ্ছে বা কোনো একটা। এই জায়গাটা আসছি যে গত ১৫.৫ বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক ক্ষেত্রে আ বা হয়েছে, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আবার কেউ নেওয়ার জন্য জাহির করেছে নিজেকে। কিন্তু আপনাকে কখনো দেখি নাই, বা আপনার বাবা যেখানে, আপনার বাবা চাচা শহীদ হয়েছেন, তাদেরকে এখানে গণকবর রয়েছে। আমি অনেক সময় দেখেছি এটা। কিন্তু আপনার আব্বা যে এখানে আছে আমি হুম। জানতাম না। তো আপনারা কখনো যে এই আহ, জাহির করা বলব না, কিন্তু একটু নিজে বলা যে আমার আব্বাও ছিল। গল্পে বলা, আমরা প্রেস ক্লাবে বসি, বিভিন্ন আড্ডায় বসি। কত স্বাধীনতা দিবস এসেছে গেছে। আপনি ছবি তুলেছেন, মার্চ পাস্টে ছবি তুলেছেন, বা ডিসি সাহেব সেলুট দিতে ছবি তুলেছেন। আপনার সাথে বহু প্রোগ্রাম করেছি আমরা। কখনো তো একটাবার বলেননি। এটা না বলার কারণটা কি? এটা কি বলবো আমি? আমি বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। বাবার মনে, মনে ফিল করি যে কাকে বলতে যাবো আমি এটা? এটা আমি কাকে বলবো? কে শুনবে কথা? আর বলতে গেলে জিনিসটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা বলা মানেই সে কিছু বেনিফিট। তো যাই হোক, আমি মন থেকে ফিল করি। আমি এগুলো তুলতে চাইছিলাম না। আব্বা আমাকে নিয়ে গেল। ওর আমার খালি ঘরে হাত দেওয়া, বেটা, বেটা করে বলতো আমাকে, "বেটা ভালো থাকো, ইয়া দেখে শুনে থাকো, দুষ্টুমি করো না।" আমার বড় ভাইয়ের কাছে হাত দেও, মেয়ে দেখবে বলে আম্মার দিকে খালি একটু তাকালো, তখন বেশি বুঝি না, আম্মার দিকে খালি একটু তাকালো, কিছু বললো না। তো বলে চলে গেল। ওই যে চলে গেল। আর আর আমি আমার দেখা নেই। তারপর ধীরে, 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 ধীরে কেমন জানি শোকটাও সয়ে গেল যে মানে চোখের আড়াল হওয়া মানে মনের আড়াল হওয়া, এরকম একটা ব্যাপার আছে। ধীরে, ধীরে, ধীরে কেমন জানি হয়ে গেল। আমরাও মনে হচ্ছে যে কেমন একটা মেশিন হয়ে গেলাম। এই স্বাধীনতা, স্বাধীনতা আমাদেরকে, আমার চাচা একটা মুক্তিযোদ্ধা, ভালো লাগে যে বাংলাদেশের ১ম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মুক্তিযোদ্ধা আমার চাচা। এই চাচা মানে এমনি অসুখ হয়ে মারা গেছে আরকি। শাহজাহান আলীর নাম ছিল। সেই চাচা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১ম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। এটাও একটা ভালো লাগে। তো যাই হোক, মানে আপনার পরিবারে ৩ জন মুক্তিযোদ্ধা ছিলেন। ৩ জন। আপনার আব্বা আনসার আলী সাহেব, আপনার চাচা যিনি এখানে শহীদ শা শা হয়েছেন, হ্যাঁ, শাহজাহান সাদত সাহেব, আর যার নাম বললেন শাহজাহান আলী। শাহজাহান আলী, আপন ৩ ভাই। আপন ৩ ভাই। উনি কোথায় শহীদ হয়েছেন? উনি শহীদ হননি। তো উনি হলো মানে আ ও আচ্ছা, আচ্ছা। অসুখ হয়ে মারা গেছেন, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা, এবং আচ্ছা। সেই সময়কার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় যে করা হতো, দাফন করা হতো, ওই ওই সিস্টেমটার ১ম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ১ম মুক্তিযোদ্ধা। আচ্ছা, এখন যদি আমরা আপনার সহকর্মী আপনাকে অনুরোধ করি যে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা তালিকায় আপনার বাবার নাম, আমাদের সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে যদি অনুরোধ করা হয়, যাতে আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা আপনার সহকর্মী।
আপনারা সেই সুযোগ নেবেন কিনা এখন? ধরুন আপনার কোনো সুযোগ না, আমি যদি কিছু একটা লিস্টে থাকে তো আমার আপত্তি নেই। ভালো আপনারা কোনো লাগবে সুযোগ নিলেন না। ভালো লাগবে আমাদের। কারণ আমি জানি যে মাশাআল্লাহ আপনি খুব হাসিখুশি মানুষ। আপনি মানুষের জন্য অনেক কিছু করেন। আপনি রক্তদান সংগঠন এর আগে দেখেছি আমরা বিয়ারুস লাশ সৎকার সমিতি আপনি ছিলেন। আপনার প্রত্যেকটা মানুষের মানে ও কষ্ট লাঘব, দুর্ভোগ লাঘবে আপনি সবসময় আপনার নিজের কর্মকে, নিজের জীবনকে আপনি সবসময় সেদিকে ধাবিত করেন। পরামর্শ দেন মানুষকে। ইভেন আমি শুনেছি গত বছর রমজানে আপনার ছোট ছেলে ইতেকাফে বসেছিলেন। মানে এটা খুবই মানে মানে অবাক বিষয়। আমি যদি অলৌকিক বলে হয়তো ভুল হবে না যে আমাদের সন্তানরা আজকে সবাই মানে অস্থির সময় পার করছে, সবাই মোবাইলে ব্যস্ত, সবাই দুনিয়ার মনে করেন যে অপকর্মে লিপ্ত। কিন্তু সেখান থেকে আপনার ছেলে, বড় ছেলে মাশাআল্লাহ আপনার নিজের যোগ্যতা মেধায় সে আছে, রুয়েটে পড়ছে। ছোট ছেলে আপনার আ ইতেকাফে বসে আপনার। আ এইটা শুনে আমাদের খুব মানে আশাবাদী করে তোলে। আমরা বলি আমাদের ছেলেদেরকে, "দেখো তোমার ডিউক আঙ্কেলের ছেলে এই করতেছে, তোমরাও এরকম হওয়ার চেষ্টা করো।" এবং আপনার বড় ছেলে পানিতে পড়ে মারা গেছে। আমরা সেই সময় ১ম আপনাকে আমরা চোখে কান্না দেখেছি। আজকে আপনার ২য় কান্না দেখলাম। আ ডিউক ভাই আপনাকে আমরা স্কুল লাইফে দেখতাম আপনার ঘাড়ে ব্যাগ নিয়ে ছবি তুলে আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমি সাংবাদিকতা এসে যাদেরকেও ফলো করে তাদেরকে দেখে তার মধ্যে আপনিও অন্যতম একজন। যে আপনার আপনার ছবি তোলার স্টাইল, আপনার মানুষের কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগতো। তো আমি যখন কয়েকদিন আগে শুনলাম, কিছুদিন আগে শুনলাম গল্পে আপনি বলছিলেন যে আপনার বাবা, তখন আমার মনে হচ্ছিল আপনাকে নিয়ে কিছু করা দরকার। একটা রিকোয়েস্ট আমি কি করতে পারি আপনার কাছে? যে শিওর। আপনি যে পত্রে কাজ করেন, আগামী বিজয় দিবস শহীদ বিজয় আসছে, আপনি কি আপনার বাবাকে নিয়ে লেখা লিখবেন কত একটা? আপনার বাবার এই স্মৃতি যে মানে বাবাকে দেখেছেন, বাবা শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হচ্ছে, তার সাথে যে আপনার স্মৃতি, আপনি এটা কি লিখবেন কিনা একটা? না, ইচ্ছা ছিল না। তবে আপনার রিকোয়েস্টে একটু মানে মনে হচ্ছে একটু জিনিসটা হলে ভালোই হতো। একটু একটু আমি মানে একটু লোভ জাগতেছে আরকি। যে আমার ইচ্ছা ছিল না। তবে আপনি জিনিসটা যেভাবে ব্যাখ্যা করে দিলেন আরকি। যে একটা লিস্ট থাকলে আমার সন্তান গর্বিত হতো। অন্য কোনো বিষয় নয়। তবে চেষ্টা করব আমি। কারণ আপনার আমি জানি যে আপনি জেল স্কুলে পড়েছেন। আপনার বন্ধু-বান্ধব সবাই আজকে জায়গায় প্রতিষ্ঠিত। যেমন হুম। রিসেন্টলি আপনার বন্ধু এক বন্ধু প্রিন্সিপাল হলেন, শহীদ জেরমিন কলেজের প্রিন্সিপাল হলেন। সজীব একের এর আগে আপনার বন্ধু প্রিন্সিপাল। অ্যাডিশনাল আইজি ছিলেন। হ্যাঁ, এরকম সচিব পর্যায়ে বহু বন্ধু আছে। আছে, আছে। তো তারাও তো খুশি হবে যে আমার ডিউকের বাবা এরকম, আপনি তো নিশ্চয়ই কখনো কাউকে বলেন কাউকে নাই। বলিনি। আপনি সবসময় থাকছেন, সবসময় মজা নিয়ে থাকছেন আপনি। আপনি হয়তো নিজের এই কষ্টটাকে ভুলে রাখার জন্য কাউকে বুঝতে দেননি। সবসময় আপনি যেখানে মজা সেখানে ডিউক ভাই। যেখানে আনন্দ সেখানে ডিউক ভাই। এই যে এখন ইদানিং আপনি রিল করেন, ফেসবুকে থাকেন, মজার বিষয় শেয়ার করেন। কিন্তু আপনার ভিতরে যে এত কষ্ট, আপনারা সন্তানকে হারিয়েছেন। আপনি যখন কবরে ডুবাল আমাকে বলছিলেন যে, "মোহন আমার ছেলে ঠান্ডায় কিভাবে থাকবে?" এই যে কষ্ট, এই যে আজকে আমার বাবা শুয়ে আছে এখানে, আপনার এত কষ্ট থাকার জন্য কি আপনি সবসময় মানুষকে হাসান? একটু যদি বলতেন আপনি। ডেফিনিটলি, ডেফিনিটলি এটা আমি বলতে চাইনি। এটা বলতে চাইনি, ভাবতে চাইনি। কেন মনে আছে আপনি সন্তানের কথা শোনালে আমাকে বলছে, "মোহন আমার ছেলে ঠান্ডায় কিভাবে থাকবে? আমার ছেলে ঠান্ডা সহ্য করতে পারে না।" তারপরে আমরা কতখানি মানে ইয়ে হয়ে গেছেন, আমার ছেলে জীবিত আছে এখনো, সে ঠান্ডা কিভাবে সহ্য করবে? তো তারপরে ভাবছিলাম যে আপনি হয়তো একবারে চিরদিনের জন্য চুপ হয়ে যাবেন। দেখি যে না, আপনি সে আগের মতোই হাস্যোজ্জ্বল ডিউক ভাই। এবং আপনি আমার খুব প্রাউড ফিল করি আপনাকে নিয়ে যে আপনি সব কষ্ট ভুলে রেখে আপনার সাথে মিশতেছেন, সহজভাবে মিশতেছেন, সবার সাথে ইয়ে করতেছেন, সবার সাথে মিশতেছেন। এই যে যেখানে রক্তের প্রয়োজন, আপনি কতবার রক্তদান করেছেন এ পর্যন্ত? ৫৩ ৫৩ বার। এই বয়সে আপনার প্রায় ৬০ এর কাছাকাছি বয়সে আপনি এখনো রক্ত দিয়েছেন। আমি জানি রোজা থেকে রক্ত দিয়েছেন, আপনি বহুবার রোজা থেকে রক্ত দিয়েছেন। তো এই যে মানুষ আপনার সম্পর্কে আসলে আমি যতই বলব, আ প্রিয় দর্শক আসলে খুব কমই বলা হবে ডিউক ভাই সম্পর্কে। আমরা জানি সাংবাদিকদের সম্পর্কে খুব খারাপ কথাই শুনি। সাংবাদিকরা মানুষের পকেটে পয়সা তোলে, সাংবাদিকরা চাঁদাবাজি করে, সাংবাদিকরা এ করে। কিন্তু ডিউক ভাইয়ের মতো সাংবাদিক আপনারা কয়জন দেখেছেন বলেন? উনি আমাদের গর্ব। আমি সাংবাদিক কমিটির সদস্য। আমরা ডিউক ভাইকে নিয়ে গর্ব যে ডিউক ভাই তার অনেক কষ্ট আছে তার। তার পরিবার আছে, তার সন্তান হারানো আছে, তার পিতা হারানো, কিন্তু কাউকে কোনো শেয়ার করেন, উনি নিজের মতো করে চলেন উনি। উনার ছেলে যে রুয়েটে চান্স পেয়েছে, উনাকে উনি ঠিকমতো পয়সা করে খরচ দিতে পারেন না। নিজের খরচ নিজে এসে চালায়। এবং পরের ছেলেও তাই। এবং এই যে একটা এত আমাদের মধ্যে কত সাংবাদিক কত দুঃখ কষ্ট নিয়ে চলে, আর্থিক সংকট অনেক, কিন্তু কখনো ডিগবাইকে তাহলে শুনবেন না কিছু। ডিগবার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি শুনে অবাক হলাম। ডিগবার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। উনার তো সঞ্চয় তো পরের কথা। তিনি চলতেছেন। তা আমরা আজকে এই আমাদের মহান ব্যক্তিত্ব ডিউক ভাইয়ের জন্য আপনাদের সবাইকে দোয়া চাইবো, এবং আপনারা সবাই দোয়া করবেন ডিউক ভাই যেন যতদিন বেঁচে রাখেন, আল্লাহ তাকে হায়াতে রাখেন, উনি যেন সমাজ সেবা করতে পারেন, আমাদের সবার বিপদে পাশে দাঁড়াতে পারেন, এবং ওনার যে ২ সন্তান রয়েছেন তারাও যেন ঠিক বাবার অনুকরণে, বাবার অনুসরণে যেন সমাজের কাছে, ধর্মের কাজে, দিনের কাজে যেন আ লাগতে পারেন এবং সবার জন্য পাশে দাঁড়াতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নিশ্চয়ই পরবর্তী কোনো
মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচারণ বা কোনো শহীদ পরিবার নিয়ে আমরা কথা বলবো। আপনারা আপনাদের জন্য সবার জন্য দোয়া রইলো। ভালো থাকবেন। আসসালামু